Hello friends, today I will start with Korma. Korma is a short story written by Khushbant Singh. A significant post-colonial writer in the English language, Khushbant Singh is known for his clear-cut secularism, wit and deep passion for poetry. সেই খুশবন্ত সিং যিনি দীর্ঘদিন একজন বিখ্যাত কলামনিস্ট হিসাবে পরিচিত ছিলেন, সেই খুশবন্ত সিং এর কর্মা গল্প আমরা শুরু করব। বন্ধুরা, টেক্সটে যাওয়ার আগে খুশবন্ত সিং সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। খুশবন্ত সিং জন্মানোর সময় যার নাম ছিল কুশল সিং, জন্মেছিলেন 2 ফেব্রুয়ারি 1915, অর্থাৎ 1915 সালের 2রা ফেব্রুয়ারি জন্মান এবং 2014 সালের 20 মার্চ প্রয়াত হন এই বিখ্যাত ছোট গল্পকার ও উপন্যাসিক। was an Indian author, lawyer, diplomat, journalist and politician. তিনি রাজনীতিবিদ, জার্নালিস্ট, ডিপ্লোম্যাট, লয়ারও ছিলেন। His experience in the 1947 partition of India inspired him to write Train to Pakistan in 1956. 1956 সালে ভারত বিভাজন বা ভারত ভাগকে কেন্দ্র করে তিনি লিখে ফেললেন ট্রেন টু পাকিস্তান, এবং যেটা পরবর্তীকালে সিনেমাও হয় 1998 সালে, which became his most well known novel, তার সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে পরিচিত উপন্যাসগুলোর মধ্যে একটি। Born in Punjab, Khushbant Singh was educated in modern school, New Delhi, St. Stephen's College and graduated from Government College, Lahore. নিউ দিল্লির মডার্ন স্কুল থেকে পড়াশোনা করেন সেন্ট স্টিফেন্স কলেজ এবং পরে গ্রাজুয়েট হন লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে। He earned an LLB, এটা আইনি বিভাগের ডিগ্রি, from King's College, London, and was called to the bar at the London Inner Temple. After working as a lawyer in Lahore High Court for 8 years, he joined the Indian Foreign Services upon the independence of India from British Empire in 1947. ফলে দীর্ঘদিন লাহোর হাইকোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিসের পরে তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যুক্ত হন। He was appointed journalist in the All India Radio in 1951, 1951 সালে অল ইন্ডিয়া রেডিওতে তিনি সাংবাদিক হিসাবে নিযুক্ত হন, and then moved to the Department of Mass Communications of UNESCO at Paris in 1956. These last two careers encouraged him to pursue a literary career. এই শেষ দুটি যে ক্যারিয়ার, মানে অল ইন্ডিয়া রেডিওতে তার সংযুক্তিকরণ এবং ইউনেস্কো মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্তকরণ, তাকে সাহিত্যের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছিল। As a writer, he was best known for his trenchant secularism, humor, sarcasm, ব্যঙ্গাত্মক এবং বিদ্রুপাত্মক লেখার জন্য তিনি বিখ্যাত, and abiding love of poetry, কবিতাকে ভালোবাসতেন। His comparisons of social and behavioral characteristics of Westerners and Indians are laced with acid wit, তিনি তীব্র আঘাত এনেছেন। He served as the editor of several literary and news magazines as well as 2 newspapers through the 1970s and 1980s. Between 1980 to 86, he served as Member of Parliament in Rajya Sabha, the upper house of the Parliament of India. Khushbant Singh was awarded the Padma Bhushan in 1974. However, he returned the award in 1984 in protest against Operation Blue Star, in which the Indian Army raided Amritsar. ফলে অমৃতসরের স্বর্ণ মন্দির ভারতীয় সৈন্যবাহিনীর এই অপারেশন ব্লু স্টার যে ঘটেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি পদ্মভূষণ উপাধি ত্যাগ করেছিলেন। In 2007, he was awarded Padma Vibhushan, the second highest civilian award in India. তা যাই হোক, এই গল্পকার, ঔপন্যাসিক, যার ট্রেন টু পাকিস্তান ছাড়াও বিখ্যাত গল্পগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য মার্ক অফ বিষ্ণু অ্যান্ড আদার স্টোরিজ, তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছেন। খুশবন্ত সিং বেশ হিউমারাসলি বলেছিলেন যে তার মৃত্যুর পরে শবদাহের পরিবর্তে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি সমাধি লিপিও লিখে ফেলেছিলেন, এবং তিনি চেয়েছিলেন তার সমাধি লিপিতে লেখা হোক, এখানে শায়িত তেমন একজন মানুষ, যে মানুষ ভগবান কাউকেই ছেড়ে কথা বলেননি, তার জন্য তোমার অশ্রুজল নষ্ট করো না, কারণ সে ছিল অনুভূতিহীন। যদিও এই সমাধিলিপি তার সমাধিতে স্থাপন করা যায়নি, কিন্তু এই লাইনগুলো খুশবন্ত সিং এর বলিষ্ঠ, একজন বলা চলে অ্যাগনিস্টিক সর্দার তিনি একজন, তার বিদ্রুপাত্মক মানসিকতার প্রতিফলন ঘটিয়েছিল, যিনি 5 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত সাহিত্য জীবনে কোনো ব্যক্তি বা কোনো ঘটনাকে
কটাক্ষ করতে ছাড়েননি। সেই খুশবন্ত সিং এর লেখা গল্প আমরা পড়ব কর্মা। অ্যাকচুয়ালি কর্মা ইজ এ সংস্কৃত ওয়ার্ড, মিন্স কর্ম or karma. Romanized karma means action, work or deed. Karma মানে বোঝায় কাজ। It also refers to the spiritual principle of cause and effect, where intent and actions of an individual influence the future of that individual. একটি বিশেষ আধ্যাত্মিক দর্শন বা মতে মানুষের কাজ এবং মানুষের ইচ্ছা মানুষের ভবিষ্যৎ কর্মধারাকে প্রভাবিত করে। এটাই হচ্ছে কর্মা, যেখান থেকে বলা হয় যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ দ্য অ্যাকশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স দ্য ফিউচার। গুড ইন্টেন্ট অ্যান্ড গুড ডিডস কন্ট্রিবিউট টু গুড কর্মা অ্যান্ড হ্যাপিয়ার রিবার্থস, হোয়াইল ব্যাড ইন্টেন্ট অ্যান্ড ব্যাড ডিডস কন্ট্রিবিউট টু ব্যাড কর্মা অ্যান্ড ব্যাড রিবার্থস। সাধারণতভাবে এই কর্মা তত্ত্ব বা কর্মের তত্ত্ব যারা পুনর্জন্মে বিশ্বাস করেন তারা মনে করেন যে এই জীবনে ভালো কাজ করলে পরের জীবনে মানে ভালোভাবে তার পুনর্জন্ম হবে, ভালো মানুষ হয়ে তিনি জন্মগ্রহণ করতে পারবেন, খারাপ কাজ করলে খারাপ ফল হবে। The philosophy of karma is closely associated with the idea of rebirth in many schools of Indian religions, particularly Hinduism, Buddhism, Jainism and Sikhism, as well as Taoism. Taoism, Jainism, Buddhism, Hinduism এই তত্ত্ব রয়েছে, যেমন কর্ম করবেন তার অনুযায়ী তার ফল তাকে ভোগ করতে হবে। So karma in the present affects one's future in the current life as well as the nature and quality of future lives. One's samsara means one's samsar will be led by karma. আমরা যে গল্পটা পড়ব তাতেও কিন্তু ঠিক এই একই ফিলোসফির রিফ্লেকশন ঘটছে। দ্যাটস ওয়াই দ্য টাইটেল হ্যাজ বিন অ্যাপ্টলি বিন ইউজড বাই দ্য স্টোরি রাইটার অ্যান্ড নভেলিস্ট খুশবন্ত সিং। খুশবন্ত সিং সম্বন্ধে আমরা ইতিমধ্যেই জেনেছি। Khushbant Singh has won fame as a journalist as well as a fiction writer. With Malice Towards One and All was a very popular weekly newspaper column penned by him. তিনি লিখতেন দীর্ঘদিন With Malice Towards One and All. He was editor to the prominent news weekly known as the Illustrated Weekly. Khushbant Singh is also known for his poems and short stories. However, Karma is taken from the collected short stories of Khushbant Singh 2005. যদিও কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং 2005 এই গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু গল্পটি অরিজিনালি ওয়াজ পাবলিশড ইন 1989, দ্য কালেক্টেড স্টোরিজ। দ্য স্টোরি ইজ রিটেন উইথ এ নোট অফ আইরনি, একটা ব্যঙ্গাত্মক এবং বিদ্রুপাত্মক সুরে গল্পটি লেখা। দ্য অথার শোজ কনসার্ন উইথ দ্য ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি, ভারতীয় সাংস্কৃতিক পরিচয় এবং তার ক্রাইসিস নিয়ে এই গল্পটি লিখেছেন। আমি আগেই বলেছি 1989 সালে খুশবন্ত সিং এর দ্য কালেক্টেড স্টোরিজ প্রথম প্রকাশিত হয়েছিল অরিজিনালি গল্পটি। কর্মা ইজ অ্যাবাউট অ্যান ইন্ডিয়ান জেন্টলম্যান who tries to adopt upper class English culture and lifestyle such as speaking the Queen's English, reading the Times and about his relation with his wife etc. গল্পতে আমরা একজন ভদ্রলোকের পরিচয় পাচ্ছি যার নাম স্যার মোহনলাল। তার কর্মকাণ্ড, ইংরেজদের অনুকরণ করতে চাওয়া, তার স্ত্রীর সঙ্গে তার কেমন আচরণ, এইগুলোই নিয়ে গল্পটায় ডিল করছে। তবে অবশ্যই স্যার মোহন, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার, উইল গেট দ্য রিওয়ার্ড অ্যাজ হি ডাজ অ্যাজ হি অ্যাকশনস, যেমন কাজ করছে সেই অনুযায়ী তার ফল তাকে ভোগ করতে হবে। গল্পতে ব্যঙ্গাত্মক এবং বিদ্রুপাত্মক ভাবে তখনকার দিনের বাবু সম্প্রদায় বা বাবু কালচারে যারা বিশ্বাস করত, যারা ভারতীয় সংস্কৃতিকে ভারতীয় হয়েও উপহাস করত এবং ইংরেজদের অন্ধ অনুকরণ করতে চাইতো, তাদের পরিণতি কেমন হতে পারে সেই ব্যাপারে সেই রকম একটা খুব সুন্দর বুননের ঠাসা বুননের গল্প কর্মা। The story Karma illustrates the famous proverb, pride comes before a fall. পতনের মূল হলো অহংকার, অহংকার হলো পতনের মূল কারণ। প্রাইড কামস বিফোর এ ফল, পতনের আগে মানুষের অহংকার জন্মায়। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ইট আপহোল্ডস দ্য আইডিয়া দ্যাট অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম করবে, যেমন ফসল বুনবে, তেমন তুমি ফসল কাটবে, এই ধারণাকেও এটা তুলে ধরে। ইট ইজ দ্য স্টোরি অফ অ্যান অ্যারোগ্যান্ট পারসন হু ফিলস ব্যাড অ্যাবাউট হিজ কান্ট্রিজ কালচার, লাইফস্টাইল এটসেট্রা। হি ইজ condescending to his wife because she is an ordinary woman, unable to appreciate
his aristocratic English culture. Other themes of the story are imitation of foreign culture, unhappy married life, contrast of culture and lifestyle, aristocracy and patriotism. So these are the famous themes that have been dealt in this story. So karma is the nemesis, karma is the fate. মানুষের ভাগ্য হলো কর্ম, কর্ম মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। এবং এই কর্মা গল্পের নামকরণ যথার্থ, তবে গল্পের শেষে আমরা এই নামকরণ বিচার করব। গল্প শুরু করার আগে আমরা দেখে নেব এখানে কোন কোন চরিত্ররা রয়েছে। স্যার মোহনলাল, the arrogant middle-aged man, he is the central character. Number 2, Lady Lal, his wife, an ordinary Indian woman, a bearer, a porter, একজন কুলি, একজন বিয়ারার, এবং 2 ব্রিটিশ সোলজার্স, দুজন ব্রিটিশ সৈনিক, নেমড বিল অ্যান্ড জিম। ফলে একটা সাকসেসফুল শর্ট স্টোরি বলতে যা বোঝায় কর্মা, আমরা গল্প পড়লেই তা বুঝতে পারবো। নাও লেট আস স্টার্ট দ্য টেক্সট। Sir Mohanlal looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. The mirror was obviously made in India. The red oxide at its back had come off at several places, and long lines of translucent glass cut across its surface. Sir Mohan smiled at the mirror with an air of pity and patronage. আমরা ডেসক্রিপশনে পাচ্ছি স্যার মোহন লুকড অ্যাট হিমসেলফ, মানে স্যার মোহন নিজের দিকে তাকালেন, ইন দ্য মিরর, আয়নাতে, at the first class waiting room. So he was waiting for the train to come. ট্রেন আসার জন্য তিনি অপেক্ষা করছিলেন। looked at মানে তাকানো, observed পর্যবেক্ষণ করা। in the mirror, mirror মানে আয়নায়, of the first class waiting room, তিনি প্রথম শ্রেণীর কামরায় অপেক্ষা করছিলেন, at the railway station, রেল কামরাতে। রেল স্টেশনের প্রতীক্ষালয়ের ঘরে ট্রেন আসার জন্য অপেক্ষা করছিলেন। the mirror was obviously made in India. আয়নাটি স্পষ্টতই, অবভিয়াসলি মিন্স শিওরলি, নিশ্চিতভাবে ভারতবর্ষের তৈরি, অর্থাৎ অবশ্যই ভারতে তৈরি ছিল আয়নাটা, বিকজ অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স শোন বাই দ্য মিরর। কারণ তিনি বলছেন এই আয়নাটায় যে প্রতিচ্ছবি তা বুঝিয়ে দিচ্ছে যে এটা ভারতে তৈরি আয়না। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক, এর পিছনের যে রেড অক্সাইড, অ্যাকচুয়ালি রেড অক্সাইড বলতে ফেরিক অক্সাইড একটি অজৈব যৌগ যা আয়নায় প্রলেপ বা অন্যান্য শিল্পের জন্য ব্যবহৃত হয়, আয়নার পিছনে দেওয়া থাকে, যার জন্য ছবিটা স্পষ্টভাবে আমরা দেখতে পাই। অর্থাৎ আয়নার পিছনের যে রেড অক্সাইড হ্যাড কাম অফ মানে উঠে যাওয়া, অ্যাট সেভারাল প্লেসেস, বেশ কয়েকটি জায়গায়, অ্যান্ড লং লাইনস অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট, এবং বেশ কয়েকটি জায়গায়, সেভারাল প্লেসেস মানে কয়েকটি জায়গায়, লং লাইন্স লম্বা রেখা পড়ে গেছে, অফ ট্রান্সলুসেন্ট মানে অর্ধস্বচ্ছ, ওপেক, গ্লাস কাট গ্লাসের আয়নার উপরে কাটা দাগ, ইটস সারফেস এর উপরিতলে। অর্থাৎ আয়নার পিছনে রেড অক্সাইডটি বিভিন্ন জায়গায় উঠে এসেছে এবং অস্বচ্ছ কাঁচের দীর্ঘ রেখা আয়নার উপরিতলে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখান থেকেই তিনি বুঝে নিলেন আয়নাটি স্পষ্টতই ভারতে তৈরি, ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর, স্মাইল অ্যাট মানে উপহাস করা, মৃদু হেসে উপহাস করা, স্মাইলড অ্যাট দ্য মিরর, আয়নাটাকে উপহাস করলেন, উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। এয়ার মানে এখানে বাতাস নয়, এয়ার মানে বাতাস হয়, কিন্তু এয়ার এখানে নাউন করা আছে, এই এয়ার মানে হবে অ্যাটিটিউড, ইন দ্য ম্যানার অফ, ভাবভঙ্গি। কিভাবে তিনি আয়নার দিকে হাসলেন? স্যার মোহন আয়নার দিকে তাকিয়ে করুণা, পিটি মানে করুণা, মার্সি, অ্যান্ড প্যাট্রোনেজ মানে পৃষ্ঠপোষকতা, করুণা আর পৃষ্ঠপোষকতার স্মিত হাসি হাসলেন। আয়নার দিকে তাকিয়ে তিনি অনুগ্রহের ভঙ্গিতে, প্যাট্রোনেজ মিন্স সুপিরিয়রিটি, কাউকে দান করা বা কারুর আন্ডারে কাউকে রাখা, এই সেন্স অফ সুপিরিয়রিটি হচ্ছে প্যাট্রোনেজের মধ্যে থাকে। ফলে উইথ এ সেন্স অফ সিম্প্যাথি অ্যান্ড সুপিরিয়রিটি হি স্মাইলড অ্যাট দ্য মিরর, আয়নার দিকে স্মিত হাসি হাসলেন, উপহাস করলেন, মাতব্বরের ভঙ্গিতে বা অনুগ্রহের ভঙ্গিতে এবং করুণা বা সহানুভূতির ভঙ্গিতে। সো ফার্স্ট প্যারাতে আমরা যেটা পাচ্ছি যে স্যার মোহন ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। So this is the first speech. The first speech comes in the second para. You are so very much like everything else in this country, inefficient, dirty, indifferent, he murmured. তিনি বিড়বিড় করে বললেন, you are so very much like everything else in this country. এই দেশের সবকিছুর মতোই তুমি,
তুমি এই দেশের অন্য সবকিছুর মতোই। ইনএফিসিয়েন্ট মানে অকার্যকরী, অদক্ষ। নট এফিসিয়েন্ট মিনস ইনএফিসিয়েন্ট, অপটু। ডাটি নোংরা, অ্যান্ড ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে উদাস, নির্লিপ্ত, আনকনসার্নড। সো ভারতবর্ষের বেশিরভাগ জিনিসই যে অদক্ষ, অযোগ্য, নোংরা এবং উদাসীন, সেটা স্যার মোহন জানেন, এবং সেই জন্য স্যার মোহনলাল হেটস হোয়াট এভার দ্যাট ইজ রিলেটেড টু ইন্ডিয়া। ভারতীয় যা কিছু, ভারতীয় আয়না সহ ভারতের যা কিছুই তাকে ঘৃণার চোখে দেখেন। দো হি হিমসেলফ ইজ অ্যান ইন্ডিয়ান, যদিও তিনি নিজে একজন ভারতীয়, তিনি ভারতীয় সবকিছুকে ঘৃণার চোখে দেখেন। হি মারমার, তিনি বিড়বিড় করে বললেন। মারমার মানে বিড়বিড় করা। মাটার উইথ অ্যান ইনডিস্টিংক্ট সাউন্ড। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। আয়না স্মিত হাসি হাসলো স্যার মোহনের দিকে তাকিয়ে। অর্থাৎ স্যার যেমন স্যার মোহন, এই স্যার মোহন, দ্য ভেরি নেম ইন্ডিকেটস দ্যাট মোহনলাল হ্যাড অ্যান অ্যাটাচমেন্ট উইথ দ্য ইংলিশ, এবং ইংরেজরা এই বিশেষ উপাধি দিতেন ভারতীয়রা যারা ইংরেজি সংস্কৃতি, ইংরেজদের অনুকরণ করতেন। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। আয়নাও স্মিত হাসি ফিরিয়ে দিল। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেড। আয়না বলল, তুমি সর্বোৎকৃষ্টতার একজন প্রিয় বন্ধু, ওল্ড চ্যাপ, বাছা আমার, বুড়ো বাছা। ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড মানে ফেমাস, ডিস্টিংগুইশড, এফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। তুমি বিশিষ্ট, হ্যান্ডসাম মিন্স গুড লুকিং, অ্যান্ড এফিসিয়েন্ট মানে দক্ষ, এমনকি তুমি সুন্দর, দক্ষ এবং বিশিষ্ট ব্যক্তি। দ্য নিটলি ট্রিমড মুস্টাচ, দ্য স্যুট ফ্রম সাভেইল রো উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, দ্য অ্যারোমা অফ ইডি কোলন, ট্যালকম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ, অল অ্যাবাউট ইউ। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর এ বিট অফ অল রাইট। যেন আয়না প্রত্যুত্তরে বলছে, ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ডিস্টিংগুইশড, এফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। দ্য নিটলি ট্রিমড মুস্টেস, নিখুঁত করে ছাঁটা গোঁফ। দ্য স্যুট ফ্রম সাভেইল রো, সাভিল রো হচ্ছে কাপড়ের জন্য, পোশাকের জন্য বিখ্যাত। ইট ইজ এ স্ট্রিট ইন মে ফেয়ার, সেন্ট্রাল লন্ডন, known particularly for its traditional tailoring for men. From late 18th century, Savile Row tailors became famous in men's fashion statement in the whole of the world. সারা বিশ্বে মে ফেয়ার অঞ্চলের এই রাস্তার যে পুরুষদের পোশাক নির্মাতারা, তারা গোটা পৃথিবীতে বিখ্যাত হলেন। ফলে সাভিল রো থেকে কেনা স্যুট, স্যুট মিন্স দ্য ড্রেস, অ্যান্ড দ্য কার্নেশন ইন বাটন হোল, এবং বোতাম ঘরে যে কার্নেশন, কার্নেশন বলতে বোঝানো হচ্ছে যে বোতাম ঘর বা বোতামের যে গর্তের চেরা অংশটি, তার চারপাশে বিশেষ ধরনের পোশাকগুলোতে এক ধরনের ফুলের নকশা করা থাকতো। কার্নেশন ইজ এ স্মল ফ্লাওয়ার হ্যাভিং ভেরিয়াস কালার্স। ইট বিলংস টু দ্য ডায়ারথাস ফ্যামিলি. Carnations are worn all over Europe for many centuries as a part of dressing items. অথবা এটা হতে পারে যে সত্যিকারেরই ফুল বাটন হলে অনেকেই রাখতে পছন্দ করতেন, যেমন করে জওহরলাল নেহেরু তার বুকে সবসময় লাল গোলাপ ব্যবহার করতেন। যাই হোক, বাটন হলে কার্নেশন রয়েছে, সাভিল রো থেকে পোশাক এবং নিখুঁত করে ছাঁটা গোঁফ। দ্য অ্যারোমা অফ ইডি কোলন, ইডি কোলনের আক্ষরিক অর্থ হচ্ছে কোলনের জল, মানে একটা সুগন্ধি। কিন্তু ইডি কোলন ইজ এ টাউন ইন জার্মানি, and the perfume from this town was famous. ইডি কোলন বলতে এখানে কোলনের জলকে বোঝানো হচ্ছে। ট্যালকম পাউডার একটি হালকা ধাতু, ট্যালকম খুব সুগন্ধি হয়। ট্যালকম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ একটি মাটিতে লভ্য খনিজ, যা শরীরে বা সাজসজ্জার পাউডার হিসাবে ব্যবহৃত হয়, ট্যালকম পাউডার। অ্যান্ড সেন্টেড সোপ, এবং সুগন্ধি সাবান। অল অ্যাবাউট ইউ, তোমার সারা শরীরে ইডি কোলনের গন্ধ, ট্যালকম পাউডার এবং সুগন্ধি সাবানের গন্ধ। ইয়েস ওল্ড ফেলো, হ্যাঁ বুড়ো বাছা, ইউ আর এ বিট অফ অল রাইট, হ্যাঁ তুমি একদম নিখুঁত অ্যান্ড হ্যান্ডসাম। ফলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি আয়না যেন বলছে, অ্যাকচুয়ালি কি আয়না বলছে, হ্যাঁ প্রিয় বন্ধু তুমি সর্বোৎকৃষ্টতার একজন। আসলে আয়না বলছে না, আসলে এটা একটা সেলফ কমপ্লাসেন্ট অ্যাটিটিউড অফ স্যার মোহন,
and Sir Mohan was thinking about himself. Sir Mohan আসলে নিজের সম্বন্ধেই নিজে ভাবছিলেন। আয়নায় যে নিজের প্রতিচ্ছায়া বা প্রতিবিম্বিত হচ্ছে যে রূপ, সেই রূপ দেখে তিনি নিজেই সন্তুষ্ট। Sir Mohan threw out his chest, smoothed his belial tie for the umpteenth time and waved a goodbye to the mirror. Sir Mohan তার ছাতিটাকে চওড়া করলেন। Threw out his chest, chest মানে ছাতি, ছাতিটাকে প্রসারিত করলেন। Expanded, threw out means expanded. Smoothed his belial tie, smooth মানে মসৃণ করা, তিনি ঘষে ঘষে মসৃণ করে নিলেন তার বেলিয়াল টাইটাকে। বেলিয়াল টাই আর সিল্ক টাইজ সোল্ড ফ্রম বেলিয়াল কলেজ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড সোপ। ইট ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য ক্লাসিক টাইজ ইন ইংল্যান্ড। এবং এর সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির যেহেতু একটা সম্পর্ক রয়েছে, অক্সফোর্ড এমব্লেম এর সঙ্গে রয়েছে, তাই বেলিয়াল টাই ইজ দ্য প্রেস্টিজিয়াস টাই অ্যান্ড ভেরি বিউটিফুল অলসো। তা সেই বেলিয়াল টাই তিনি পরতেন যখন বেড়াতে যেতেন, নিজের অ্যারিস্টোক্রেসি মানুষকে প্রদর্শিত করতেন স্যার মোহন। তাই ছাতিটাকে প্রসারিত করে চওড়া করে বুক ফুলিয়ে তিনি বেলিয়াল টাইটাকে মসৃণ করলেন, ঘষে নিলেন ফর দ্য আমটিন্থ টাইম। আমটিন্থ টাইম মিনস এ নাম্বার অফ টাইমস, গণনাতীতভাবে, মানে অনেকবার করার পরেও একবার। আমটিন্থ কথাটার প্রকৃত অর্থ হচ্ছে অনেকবার করার পরেও আরো একবার। অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরার, এবং তিনি তারপর আয়নাকে হাত নেড়ে বিদায় জানালেন। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, তিনি ঘড়ির দিকে দৃষ্টি বোলালেন। গ্ল্যান্সড নজর দেওয়া। হি লুকড অ্যাট হিজ ওয়াচ, ঘড়ির দিকে তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, এখনো সময় রয়েছে দ্রুত এক পেগ নিয়ে নেওয়ার, অর্থাৎ ছোট এক পেগের সময় এখনো রয়েছে। কুইক ওয়ান মিনস ফর দ্য কুইক পেগ, অর্থাৎ হি ইজ রেফারিং ড্রিঙ্কিং এ পেগ অফ ওয়াইন। তিনি এক পেগ মদ্যপানের এখানে রেফারেন্স আনছেন, এই কুইক ওয়ান বলতে তিনি তাই বুঝিয়েছেন। কই হ্যায়, তিনি ডাক দিলেন কেউ আছে। কই হ্যায় ওয়ান অফ দোজ হিন্দি ওয়ার্ডস দ্যাট স্যার মোহন স্পিক্স ইন অ্যান অ্যাজিউমড অ্যাংলিসাইজড অ্যাকসেন্ট। স্যার মোহন বেশি হিন্দি কথা বা ভারতীয় কথা বলতেন না, কয়েকটি মাত্র হিন্দি শব্দের ইংরেজিতে উচ্চারণ করতেন, যেমন করে সাহেবরা করত। কই হ্যায় বলে তিনি ডাক দিলেন। এ বিয়ারার ইন হোয়াইট লিভারি, একজন বিয়ারার বা বেয়ারা, বিয়ারার রেফার্স টু ওয়েটার, এ পার্সন হু রান এরান্ডস, টুকিটাকি জিনিসপত্র এনে দেয় যে তাকে বেয়ারার বলা হয়। এ বিয়ারার ইন হোয়াইট লিভারি, সাদা উর্দি পরিহিত, লিভারি মিনস উর্দি, ইউনিফর্ম, সাদা ইউনিফর্ম পরিহিত একজন বিয়ারার বা বেয়ারা। অ্যাপিয়ার থ্রু এ ওয়ার গজ ডোর, আবির্ভূত হলেন, এলেন, সামনে এলেন। অ্যাপ্রোচড, অ্যাপিয়ার মানে আসা। কেম থ্রু দ্য ওয়ার গজ ডোর, তার জালির একটি, ওয়ার মিনস ওয়ার নেট, গজ মানে অর্ধস্বচ্ছ, গজ কাপড় হয়, তা ওয়ার গজ ডোর, দরজার ওপার থেকে একজন বিয়ারার প্রবেশ করলো। তা সেই বেয়ারাকে তিনি নির্দেশ দিলেন, আদেশ দিলেন, এক ছোটা। এক ছোটা রেফার্স টু এ শর্ট পেগ, এ স্মল পেগ, এ স্মল পেগ অফ ওয়াইন, অ্যাকচুয়ালি এ স্মল গ্লাস অফ হুইস্কি, এ স্মল গ্লাস অফ ড্রিঙ্ক, পানীয়ের একটি ছোট গ্লাস তিনি অর্ডার দিলেন। এক ছোটা অর্ডার স্যার মোহন, স্যার মোহন আদেশ দিলেন। অ্যান্ড শ্যাঙ্ক ইনটু এ লার্জ কেন চেয়ার, এবং তিনি যেন ডুবে গেলেন। আসলে তিনি চেয়ারে ডুবে যাওয়া মানে সত্যি সত্যি তো আর কেউ বেতের চেয়ারে ডুবে যায় না। এখানে শ্যাঙ্ক ইনটু খুব ইন্ডিয়ান টার্মগুলোকে খুব দারুণভাবে, এটা খুশবন্ত সিং এর স্টোরি টেলিং কোয়ালিটি, যে তিনি এইভাবে ইন্ডিয়ানাইজেশন গল্পগুলোর করেছেন। শ্যাঙ্ক ইনটু এ লার্জ কেন চেয়ার, একটা বড় বেতের চেয়ারে তিনি ডুব দিলেন, মানে আরাম করে বসলেন, গা এলিয়ে দিলেন। কেন মানে বেত। টু ড্রিঙ্ক অ্যান্ড রিউমিনেট, ড্রিঙ্ক মানে পান করবেন, এবং রুমিনেট মিন স্মৃতিচারণ করা, স্মৃতি রোমন্থন করবেন। রিকল দ্য ভেরি পাস্ট ইভেন্টস, টু থিঙ্ক অফ দ্য পাস্ট, তিনি মদ্যপান করতে করতে অতীতের কথা ভাববেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম, এবং এই প্রতীক্ষালয়ের বাইরে, অপেক্ষা রুমের বাইরে, স্যার মোহনলালস লাগেজ লে পাইল্ড, স্যার মোহনলালের তল্পি তল্পা, লাগেজ মানে মালপত্র, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, গুডস, পাইল্ড আপ অ্যালং দ্য ওয়াল, দেওয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা ছিল। অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, ফলে প্রতীক্ষালয়ের বাইরে স্যার মোহনলালের মালপত্র দেওয়ালের পাশে স্তূপীকৃত করে রাখা আছে।
অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, একটা ছোট ধূসর রঙের, গ্রে মানে ধূসর, স্টিলের ট্রাঙ্কের উপরে লক্ষ্মী লেডি মোহনলাল, অর্থাৎ স্যার মোহনলালের স্ত্রী লেডি, তখনকার দিনের যারা স্যার উপাধিতে ভূষিত হতেন, ভদ্রলোক, জেন্টলম্যান বলে যাদেরকে বলা হতো, তাদের স্ত্রীরা বিবেচিত হতেন লেডি হিসাবে। লেডি মোহনলাল স্যাট চিউইং, বসে চিবোতে লাগলেন, এ বিটল লিফ, একটা পান বা পান পাতা, অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ এ নিউজ পেপার, এবং নিজেকে একটা খবর কাগজ দিয়ে বাতাস দিতে লাগলেন। ফ্যানিং মানে বাতাস দেওয়া। সি ওয়াজ শর্ট, ফলে আমরা লক্ষ্মী লেডি মোহনলালের রেফারেন্স আমরা পেলাম। লক্ষ্মী লেডি মোহনলাল ইজ দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার উইথ স্যার মোহনলাল, এবং তিনি একজন ইন্ডিয়ান ওমেন, ভারতীয় মহিলা। তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভিতরে না বসে তিনি বাইরে স্টিলের ট্রাঙ্কের উপরে প্ল্যাটফর্মে বসে তিনি পান খাচ্ছেন আর খবর কাগজ দিয়ে নিজেকে বাতাস দিচ্ছেন। She was short and fat and in her middle 40s. So this is the characteristics of Lady Lal. She was short, তিনি ছিলেন একজন বেটে খাটো মহিলা, short and fat এবং মোটা, and in her middle 40s এবং মাঝ 40 অর্থাৎ 45 মতো তার বয়স। She wore a dirty white শাড়ি, তিনি পরিধান করেছিলেন একটা নোংরা সাদা শাড়ি with a red border, লাল পাড় বিশিষ্ট সাদা শাড়ি পরে আছেন, টিপিক্যাল ইন্ডিয়ান ওমেনের মতো। অন ওয়ান সাইড অফ হার নোজ, তার নাকের এক পাশে গ্লিসেন্ড মানে চকচক করছিল, গ্লিসেন্ড মানে ঝিকমিক করা, স্পার্কলড মিন্স শোন ব্রাইটলি, এ ডায়মন্ড নোজ রিং, একটা হীরের নাকচাবি। নোজ রিং মানে নাকে যে অলংকার পরা হয় তাকে বলা হয় নোজ রিং, হীরের নাকছাবি তিনি পরেছিলেন। অ্যান্ড শি হ্যাড সেভারাল গোল্ড ব্যাঙ্গলস অন হার আর্মস, এবং তার বেশ কয়েকটি সোনার বালা হাতে পরিহিত ছিল। ব্যাঙ্গলস মানে বালা বা চুড়ি, অর্নামেন্টস হুইচ আর ওর্ন অ্যাট রিস্টস, কবজিতে পরা হয় তাকে বলা হয় ব্যাঙ্গলস, বালা বা কঙ্কন যাকে বলা হয়। সি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার, তিনি ওই বিয়ারারের সঙ্গে, বেয়ারার সঙ্গে কথা বলছিলেন। সি হ্যাড বিন টকিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সি হ্যাড বিন টকিং আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড, যতক্ষণ না পর্যন্ত স্যার মোহন তাকে ভিতরে ডাক দিলেন, সামন্ড মানে ডাকা, কল্ড আপ, ততক্ষণ তিনি তার সঙ্গে গল্প করছিলেন। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন সি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, অর্থাৎ টিপিক্যাল ইন্ডিয়ান ওমেনদের মতো লক্ষ্মীও গল্প করতে পছন্দ করেন। বিয়ারার যেই হচ্ছে স্যার মোহনের কাছে চলে গেলেন, তিনি আরো একজন পাশ দিয়ে যাওয়া কুলিকে ডেকে নিলেন। ফলে এখানে আরো একটি বৈশিষ্ট্য আমাদের লেডি লালের যেটা নজরে পড়ছে, হি ডিড নট মেনটেন দ্য সেন্স অফ ডিসক্রিমেন্ট, তিনি এই পার্থক্য বোধ ততটা মেনটেন করতেন না, তিনি কুলির সঙ্গে, বিয়ারারের সঙ্গে অনায়াসে গল্প করতে পারতেন এবং কুলিকে তিনি ডেকে নিয়ে গল্প করলেন। এখানে অ্যাজ সুন অ্যাজ মানে যখনই সে চলে গেল তখনই তিনি একজন পাশ দিয়ে যাওয়া রেল কুলিকে ডেকে নিলেন, অর্থাৎ যেই মুহূর্তে বিয়ারার চলে গেল। এটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করতে বলে তাহলে আমরা নো সুনার দেন দিয়ে করবো, নো সুনার হ্যাড হি গন দেন সি হেল্ড পাসিং রেলওয়ে কুলি। হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, লেডি লাল তাকে প্রশ্ন করলেন মেয়েদের কামরাটা কোথায় থামে। জেনানা রেফার্স টু দ্য লেডিজ কম্পার্টমেন্ট, জেনানা মিনস ফিমেল কম্পার্টমেন্ট, মহিলাদের কামরা কোথায় থামে। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, ফলে এটা এই উত্তর কুলির কাছ থেকে এলো, একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান, কুলি সমান করলো, চওড়া করলো। মেড সামথিং ফ্ল্যাট, তাকে বলা হয় ফ্ল্যাটেন্ড, ভার্ব করা রয়েছে। ফ্ল্যাটেন্ড হিজ টারবান, টারবান মানে পাগড়ি। টু মেক এ কুশন, কুশন মানে গদির মতো করে, একটা সফট প্যাডের মতো করে, যাতে মাথায় মালটাকে তুলে নিয়ে যেতে পারে, ফলে গদির মতো করে মাথায় একটা চ্যাপটা করে পেতে নিল। হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক, তিনি তুলে নিলেন, হোয়েস্টেড মানে উত্তোলিত করা, তুলে নেওয়া, তিনি তুলে নিলেন। লিফটেড আপ দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড, মাথার উপরে স্টিলের ট্রাঙ্কটা তুলে নিলেন। অ্যান্ড মুভড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম বরাবর পিছনের দিকে হাঁটে। এখানে ডাউন মানে নিচের দিকে নয়, ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকটাকে বলা হয় আপ, আর যেদিক থেকে ট্রেনটা আসছে সেটা হচ্ছে ডাউন। যেহেতু প্ল্যাটফর্মের একদম শেষের দিকে জেনানা কম্পার্টমেন্ট থামবে, তাই পিছনের দিকে, অর্থাৎ প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে, যেদিক থেকে ট্রেনটা আসছে সেই দিকেই হাঁটতে লাগলেন। মুভ ডাউন মানে হাঁটতে থাকা। লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার, লেডি লাল তুলে নিলেন, পিক আপ মানে তুলে নেওয়া, তিনি তুলে নিলেন, উত্তোলিত করলেন তার পিতলের টিফিন ক্যারিয়ার।
অ্যান্ড অ্যাম্বলড অ্যালং, অ্যাম্বলড মানে হেলতে দুলতে যাওয়া, হালকা চালে ধীর গতিতে হাঁটা, ওয়াক ইন এ ভেরি ইজি পেস, অর স্ট্রোল্ড বিহাইন্ড হিম, তার পিছনে হাঁটতে লাগলেন। On the way, she stopped by a hawker's stall to replenish her silver beetle lip case and then joined the coolie. প্ল্যাটফর্ম বরাবর যেতে যেতে তিনি থামলেন বাই এ হকার স্টল, একটা বিক্রেতার হকারের স্টলের সামনে তিনি দাঁড়ালেন। টু রিপ্লেনিশ মিনস ফিল, পরিপূর্ণ করতে, পূর্ণ করে নিতে, টু ফিল আপ এগেন দ্য স্টক অ্যাবান্ডেন্টলি, যথেষ্ট পরিমাণে যাতে সঞ্চিত থাকে সেই জন্য তিনি হকারের স্টলের কাছে দাঁড়ালেন। কিসে পরিপূর্ণ করবেন? হার সিলভার বিটল লিপ কেস, তার রূপোর পান সাজিটাকে, পানের পাত্রকে, অর্থাৎ বেশ কয়েকটা তিনি পান নিলেন। অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, এবং তারপর কুলির সঙ্গে আবার যোগদান করলেন। সি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক, তিনি তার স্টিলের ট্রাঙ্কের উপরে বসে পড়লেন। হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, যেটা কুলি তার মাথা থেকে নামিয়ে রেখেছে সেই স্টিলের ট্রাঙ্কের উপরে তিনি বসে পড়লেন। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সঙ্গে আবার কথা বলা শুরু করলেন। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস, লেডি লাল আবার গল্প জুড়লেন, এই লাইনে ট্রেনে কি আজকাল খুবই ভিড় হচ্ছে? আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড, ক্রাউডেড মানে ভিড়ে ঠাসা, থ্রংড অর প্যাকড উইথ প্যাসেঞ্জার্স অন দিস লাইনস, কারণ ইন্ডিয়ান ট্রেনসগুলো সাধারণতভাবে ভিড়ে ঠাসা থাকে। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। কুলি তখন বলল যে এখনকার দিনে সমস্ত ট্রেনগুলোই ভিড়ে ঠাসা, অর্থাৎ সব ট্রেনেই ভিড় হচ্ছে, কিন্তু আপনি মহিলা কামরাতে জায়গা পাবেন। বাট ইউ উইল ফাইন্ড রুম, রুম মিনস এয়ার প্লেস, রুম মিনস প্লেস, জায়গা পাওয়া, রুম মানে এখানে কক্ষ বা ঘর নয়, জেনানাতে মহিলা কামরাতে আপনি জায়গা পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, তাহলে বাবা আমি খাওয়ার ঝামেলাটা মিটিয়ে ফেলি, কারণ ভিড় হলে তার খেতে সমস্যা হবে। বদার অফ ইটিং মানে যাতে ট্রেনে খাবার ঝামেলা আমাকে পোহাতে না হয়, বদার মানে ঝামেলা, তাই তিনি খেয়ে নিতে চাইছেন আগে। Friends, I will discuss the rest part of the text in the next video, so please subscribe my channel to get more updates, and if this video is helpful to you, please like, share or comment. Thank you.